আমরা যখন বাংলা ভাষা আর বাংলা সাহিত্যের ইতিহাসের কথা বলি তখন আমাদের চোখ যায় কলিকাতা, নবাবী বাংলা, নদিয়া, শান্তিনিকেতন বা বর্তমান বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু ভারতবর্ষের উত্তর পূর্ব কোণে পাহাড় এবং উপত্যকার মাঝখানে একটি ছোট দেশীয় রাজ্য চুপচাপ পুরো ছবিটা বদলে দিয়েছিল। এই রাজ্য বাংলাকে করেছে রাজভাষা, রাজকোষের টাকা খরচ করেছে বাংলা বই ছাপাতে। এক তরুণ, তখনও বিখ্যাত নন এমন এক কবিকে সবার আগে চিনে নিয়েছে আগামী দিনের মহাকবি হিসাবে। সেই কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, আর রাজ্যটির নাম ত্রিপুরা। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ত্রিপুরার রাজদরবার বাংলা ভাষা আর সাহিত্যের বিকাশে এক অভূতপূর্ব, আশ্চর্য, প্রায় বিস্মৃত ভূমিকা পালন করেছে। চলুন শুরু করি ত্রিপুরার প্রাচীন সাহিত্য উৎস থেকে। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিতে ত্রিপুরার রাজদরবারের অবদান। বাংলা সাহিত্যের প্রাচীন উৎসধারা বিপুল বঙ্গ সাহিত্য স্রোতস্বিনীর মূল উৎস অনুসরণ করলে আমরা দেখতে পাই এর একটি ক্ষুদ্র অথচ স্পষ্ট সূত্রপাত পাওয়া যায় ভারতের উত্তর পূর্ব প্রান্তের দেশীয় রাজ্য ত্রিপুরার পর্বতাঞ্চলে। এখানকার নাথযোগী সাহিত্য থেকে উঠে এসেছে মিননাথের জীবনভিত্তিক মিন চেতনা কাব্য, আবার রানী ময়নামতি এবং তার পুত্র গোবিন্দচন্দ্রকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ময়নামতির গান নামের কাব্যধারা। এর সঙ্গে আছে ত্রিপুরার নিজস্ব ইতিহাসভিত্তিক গ্রন্থ রাজমালা, ধর্মীয় ভক্তিমূলক রচনা কৃষ্ণমালা এবং কাব্যধর্মী রচনা চম্পক বিজয়। এই সব মিলিয়ে দেখা যায় বঙ্গ সাহিত্যের যে মূল ধারা আমরা সাধারণত পশ্চিম বাংলাকে কেন্দ্র করে দেখি, তার একটি প্রাচীন মূল্যবান শাখা আসলে জন্ম নিয়েছে ত্রিপুরার পাহাড়ি এই রাজ্যে। এখন বড় প্রশ্ন আসে, সারা ভারত যখন ধীরে ধীরে ইংরেজি ভাষার করতলে ঢুকে যাচ্ছিল, আদালত, অফিস, শিক্ষা ব্যবস্থা সবখানে যখন ইংরেজি প্রধান, সেই সময়ে ত্রিপুরা কি করছিল? এখানেই ত্রিপুরার আলাদা ইতিহাস। সমগ্র ভারত যখন ইংরেজি ভাষার প্রভাবাধীন, সেই সময়ে ত্রিপুরার রাজ্যের রাজভাষা ছিল বাংলা। ভাবতে অবাক লাগে, ত্রিপুরা রাজ্যের রাজভাষা ছিল বাংলা। রাজদরবারের সক্রিয় অনুগ্রহ এবং পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা শুধু কথ্য বা সাহিত্যিক ভাষা নয়, সরাসরি হয়ে উঠেছিল রাজাদেশের ভাষা, আইন কানুনের ভাষা, প্রশাসনিক চিঠিপত্রের ভাষা। বহু শতাব্দী ধরে এই রাজ্যে রাজকার্যে প্রথাগত ভাষা হিসাবে বাংলাই ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ত্রিপুরা রাজ্য বাংলাকে স্বীকৃতি দিয়েছে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক ভাষা হিসাবে। রাজকোষ থেকে আবার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে বাংলা সাহিত্য চর্চা, গ্রন্থ মুদ্রণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে। একটা ছোট দেশীয় রাজ্য, কিন্তু বাংলা ভাষা তার সাহিত্যের জন্য তার অবদান প্রকৃত অর্থে রাজকীয়। মহারাজ বীরচন্দ্র মাণিক্য শুধুমাত্র একজন রাজা ছিলেন না, কবি, সাধক ও পৃষ্ঠপোষক ছিলেন। এবার আসি ত্রিপুরার রাজ পরিবারের এক বিশেষ মানুষ, যাকে ভোলার নয়, মহারাজা বীরচন্দ্র মাণিক্য। তার সাহিত্য সৃষ্টির কথা আমরা খুব কম শুনি, কিন্তু তার লেখা কাব্যগুলো দেখলে বুঝি রাজা হয়েও তিনি কতটা সংবেদনশীল মানুষ ছিলেন। তার কাব্য সমগ্রের মধ্যে আছে প্রেম মরীচিকা, অকাল কুসুম, উচ্ছ্বাস, সোহাগ। এইসব কাব্যে ধরা পড়ে তার প্রেমিক মনের কোমল দিক। অন্যদিকে ঝুলন, হোলি নামে গীতিকাব্য এবং অসংখ্য পদাবলী ও সঙ্গীত রচনায় উন্মোচিত হয় তার সাধক সত্তা, ভক্তিময় মানসিকতা। অর্থাৎ একই মানুষের মধ্যে রাজা, প্রেমিক, সাধক আর শিল্পী, চারটি পরিচয় একসঙ্গে মিলেমিশে যার মধ্যে গেছে, তিনি হচ্ছেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য। কিন্তু এখানেই শেষ নয়। বাংলা সাহিত্যের আকাশে যখন এক উজ্জ্বল নক্ষত্র টিমটিম করে জ্বলে উঠছে, তখন সেই আলো সবার আগে দেখতে পান এই বীরচন্দ্র মাণিক্যই। রবীন্দ্রনাথকে প্রথম চিনে নেওয়ার রাজা ছিলেন এই বীরচন্দ্র মাণিক্য।
সেই সময়ের কথা ভাবুন। রবীন্দ্রনাথ তখনও নোবেল পুরস্কার পাননি, সমস্ত ভারত তখনও রবীন্দ্রনাথের নাম শোনেনি। কবি সদ্য এলাহাবাদ থেকে ফিরে এসেছেন, তার উপহার কাব্যটি তখনই প্রকাশিত হয়েছে। কিছু মানুষ তার প্রতিভার টের পান বটে, কিন্তু জনপ্রিয়তার যে বিস্ফোরণ আমরা পরে দেখি তা তখনও অনেক দূরে ছিল। এই সময়েই ত্রিপুরার বিক্রমাদিত্য মহারাজ বীরচন্দ্র মাণিক্য তার কবিতা পড়ে উপলব্ধি করেন এই মানুষটি ভবিষ্যতে অসাধারণ জায়গায় পৌঁছাবেন। তিনি নিজে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করতে চান এবং জানিয়ে দেন যে ত্রিপুরার রাজদরবার থেকে তাকে কবিরূপে অভিনন্দিত করার ইচ্ছা রয়েছে। এই সম্মানের খবর পেয়ে তখনও উদীয়মান সেই কবি ভীষণ অবাক হন, কারণ এইভাবে কোনো দেশীয় রাজা এক তরুণ কবির সাহিত্য কীর্তিকে এত গুরুত্ব দিয়ে দেখবে, তাও আবার একটা উপজাতীয় রাজ্য, পাহাড়ি রাজ্য, যেখানে বাংলা চর্চা হয় না বলেই সারা ভারত জানত। এটা স্বাভাবিক নয়, ব্যতিক্রমী। আরেকটা আশ্চর্য তথ্য আছে এখানে। মহারাজা বীরচন্দ্র পরিকল্পনা করেছিলেন লক্ষ টাকা ব্যয় করে একটি ছাপাখানা স্থাপন করবেন, যেখানে রবীন্দ্রনাথের কবিতার অনুবাদ সহ বিশেষ সংকলন প্রকাশ করা হবে। ভেবে দেখুন, তখন লক্ষ টাকা মানে আজকের কোটি টাকার অর্থমূল্য। এত বড় বিনিয়োগ করতে চাইছেন একজন কবির লেখার জন্য। বাংলার প্রতি অনুরক্তির জন্য এটা সম্ভব হয়েছে। অবশ্য দুঃখের কথা, বীরচন্দ্রের অকাল মৃত্যুর কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। তবে এটা পরিষ্কার ত্রিপুরার রাজদরবারে রবীন্দ্রনাথকে কতটা শ্রদ্ধা ও আস্থার চোখে দেখত, তা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ত্রিপুরার সম্পর্কই তা প্রমাণ করে। আর একটা ভিডিও থাকবে এর উপরে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ত্রিপুরার মাণিক্য রাজদরবারের সঙ্গে তার সম্পর্ক। দীনেশচন্দ্র সেন এবং এই সময় গ্রন্থ পৃষ্ঠপোষকতাও বাংলা সাহিত্যের চর্চাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। ত্রিপুরার রাজদরবার শুধু রবীন্দ্রনাথকে নয়, অন্যান্য বাঙালি বিদ্বানকেও সাহিত্য ও গবেষণার জন্য পৃষ্ঠপোষকতা দিচ্ছিল। বিশিষ্ট সাহিত্যিক দীনেশচন্দ্র সেন যখন তার বঙ্গভাষা সাহিত্য গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেন, তখন এই বইয়ের পুরো মুদ্রণ ব্যয়ের দায় নেয় ত্রিপুরার রাজকোষ। ভাবা যায় একজন লেখক যেখানে তার সাহিত্য প্রকাশ করতে অক্ষম হন, রাজদরবার রাজকোষের মাধ্যমে তার সাহিত্যকে মর্যাদা দেয়। পরবর্তীতে বিশাল আকারের গ্রন্থ মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় দীনেশচন্দ্র সেন মনোযোগ দেন। সেই গ্রন্থ প্রকাশের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মহারাজ রাধাকিশোর মাণিক্য। মহারাজ রাধাকিশোর মাণিক্যের ঐকান্তিক প্রচেষ্টায় মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাস দীনেশচন্দ্র সেনের এই গ্রন্থটি মুদ্রিত হয়। অর্থাৎ ত্রিপুরার রাজদরবার একটা নিরবচ্ছিন্ন ধারায় বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণার কর্মকে আর্থিক ও মানসিক দুদিক থেকে সমর্থন দিয়ে এসেছে। রাধাকিশোর মাণিক্য ও প্রশাসনিক ভাষা হিসাবে বাংলা যদি আমরা বলি, তাহলে এই ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় ছিল। মহারাজ রাধাকিশোর মাণিক্যের শাসনকালে বাংলা শুধু সাহিত্য বা ব্যক্তিগত চর্চার ভাষা নয়, বরং প্রশাসনিক ব্যবস্থার মূল অস্ত্র হয়ে উঠেছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন ত্রিপুরা ভ্রমণে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে এই একটা ক্ষুদ্র পাহাড়ি রাজ্যে যেখানে উপজাতীয় রাজা শাসন করেন, তাদের বাংলার প্রতি অনুরক্ত এবং বাংলার চর্চা আমাকে মুগ্ধ করেছে। 1908 খ্রিস্টাব্দে রাধাকিশোর মাণিক্য তার রাজমন্ত্রী অমল দর্শন গুপ্তকে একটি বিখ্যাত চিঠি লেখেন। এই চিঠিতে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, এখানকার রাজভাষা বাংলা, বাংলাতেই সরকারি লেখাপড়া হওয়া সঙ্গত। ইদানিং কোনো কোনো স্থানে সরকারি কার্যে ইংরেজি ভাষার ব্যবহার হইতেছে, ইহা আমি জানিতে পারিয়াছি। যাহাতে এজন্য কার্য না হয় বা কার্যকরী না হয়, তাহার প্রতিবিধান করিয়া দিতে হইবে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে যখন ইংরেজি ভাষার ব্যবহার হচ্ছিল, তখন তিনি ব্যথিত হন এবং সরকারি অর্ডার জারি করে
সেখানে বাংলা ভাষাটাকে ম্যান্ডেটরি করেন। এই কয়েকটা লাইন বুঝিয়ে দে একজন দেশীয় রাজা কি স্পষ্ট অবস্থান নিয়েছিলেন একটা ভাষার উন্নতির ক্ষেত্রে, আর তার ভাষানীতি স্পষ্টতই ছিল বাংলা ভাষার প্রতি। ত্রিপুরার ভেতরে যেন অকারণে ইংরেজি ঢুকে না পড়ে, লোকভাষা আর রাজভাষা হিসাবে বাংলা যেন নিজের মর্যাদা ধরে রাখে, এই বিষয়ে রাধাকিশোর মাণিক্য কঠোর ছিলেন। এই যুগেই ত্রিপুরা ভাষা নামে একটি সাময়িক পত্রিকা বেরোয়, যা স্বাধীন ত্রিপুরার রাজভাষা আন্দোলনের একটি প্রাথমিক দলিল হিসাবে ধরা হয়। যারা এই তথ্যগুলি বিশ্বাস করেন না, গুগল করে দেখেন, উইকিপিডিয়া করে দেখেন, পারপ্লেক্সিটি করে দেখেন ত্রিপুরা ভাষা নামে সাময়িক পত্রিকার মূল ভাবার্থ কী। এই পত্রিকার উদ্যোক্তাদের মধ্যে ছিলেন উদয়রাম চক্রবর্তী আর সম্পাদক ছিলেন সুরেন্দ্রচন্দ্র দেববর্মা। কি অবাক লাগে, একজন উপজাতীয় সম্পাদক এবং একজন বাঙালি সম্পাদক। এই ত্রিপুরা যেখানে দীর্ঘদিন থেকে উপজাতি বাঙালিদের একটা মিল বন্ধন, এটাই সেই ত্রিপুরা যেখানে রাজ আমল থেকে উপজাতি বাঙালিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। দলিল, মুদ্রা, আইন, সাধারণ মানুষের বাংলা যদি বলি, ত্রিপুরার বাংলা ভাষার ব্যবহারে যে কতটা গভীরে গেছে তার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন জায়গায়। কোথায় কোথায় পাওয়া যায়? প্রাচীন দলিলপত্র, রাজকীয় মুদ্রা, শিলালিপি, শিলমোহর, রাজাদেশ, অসংখ্য ক্ষেত্রে আমরা দেখি বাংলা লেখা, বাংলা ভাষা। আর কোনো কোনো ক্ষেত্রে যদি সংস্কৃত ব্যবহার করা হয়েও থাকে বিভিন্ন পাণ্ডুলিপির ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে মধ্যযুগের বাংলা হরফকে ব্যবহার করা হয়েছে। মহারাজ কল্যাণ মাণিক্যের 1652 খ্রিস্টাব্দের এক সনদ থেকে আমরা প্রথম পরিষ্কার বাংলা গদ্য ব্যবহার দেখতে পাই। অর্থাৎ অনেক আগেই বুঝেছিলেন তিনি শুধু সংস্কৃত ফার্সি দিয়ে রাজ্য চলে না, জনগণের ভাষা, সহজ বোধগম্য ভাষা দরকার। পরবর্তীকালে রাজকীয় আইন কানুন বাংলা ভাষায় লিপিবদ্ধ হয়। ইংরেজি আইনের অনুবাদ করে ত্রিপুরার আলাদা বাংলা আইন তৈরি করা হয়। আর এ কাজের ক্ষেত্রেও ত্রিপুরার আইন রচয়িতারা শুধু শব্দে শব্দে অনুবাদ না করে ভাব অর্থ বজায় রেখে বাংলা গঠন করেছেন, যাতে সাধারণ মানুষ তা বুঝতে পারে এবং সুদীর্ঘকালব্যাপী ত্রিপুরার ইতিহাসের ধারক এবং বাহক হিসাবে কাজ করে তাদের রচনাগুলি। এই ধারাটাকেই সামনে নিয়ে গিয়েছিলেন পরবর্তী শাসক মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। রাধাকিশোরের উদ্যোগে তিনি ইংরেজি মেলানো বাংলায় সরকারি আদেশ জারি শুরু করেন। এরপর 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ, মন্ত্রী মহারাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করেন। সার্কুলারে বলা হয় ত্রিপুরা রাজ্যের অফিস এবং আদালতে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক। আমি আবার বলছি এই কথাটা, ব্রজেন্দ্র কিশোর দেববর্মন একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করেছিলেন এবং এই সার্কুলারে বলা হয় ত্রিপুরা রাজ্যের অফিস আদালত বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক। রাজকার্যের প্রচলিত ভাষা বাংলাই এবং রাজকীয় অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলা ভাষাই ব্যবহার করা হবে। এই নির্দেশ বাস্তবায়ন করার দায়িত্ব স্থানীয় প্রশাসকরাও নিয়েছিলেন গুরুত্ব সহকারে। ফলে রাজদরবার থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত প্রশাসনে বাংলা ভাষার ব্যবহার আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হয়। এর প্রভাব পড়ে সাধারণ মানুষের উপরেও। আদিবাসী সহ প্রজাসাধারণ বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করতে শুরু করে, আর বাংলা হয়ে ওঠে একটি বাস্তব জীবন্ত যোগাযোগের মাধ্যম। আর এই বাংলা ভাষার উন্নতির ফলে ঊনবিংশ শতকের যে বাংলার নবজাগরণ ঘটেছিল, সেই নবজাগরণের প্রভাব বাংলায় প্রতিফলিত হয়। আর এই নবজাগরণের প্রভাব থেকে ত্রিপুরায় সতী প্রথা, বিধবা পুনর্বিবাহ এবং দাস প্রথা, যদিও এই ক্ষেত্রে ব্রিটিশদের আদেশ নির্দেশ এগুলি অবশ্যই ছিল, আর পরবর্তী সময়ে ত্রিপুরাতে জনশিক্ষা আন্দোলন, সার্বিক ক্ষেত্রে এই বাংলা ভাষার একটা বিশাল অবদান ছিল।
সব মিলিয়ে যখন আমরা দেখি প্রাচীন মিন চেতন, ময়নামতির গান থেকে বীরচন্দ্র, রাধাকিশোর, বীরেন্দ্রকিশোর মানিক্যের দীর্ঘ পথ চলা, রবীন্দ্রনাথ ও দীনেশচন্দ্রের মতো লেখকদের পৃষ্ঠপোষকতা, আইন আদালতে বাংলার প্রয়োগ, রাজকোষ থেকে বাংলা বই ছাপাতে অর্থ ব্যয়, তখন স্পষ্ট হয়ে যায় বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে ত্রিপুরার রাজদরবারের একটি অবিচ্ছেদ্য অনুপ্রেরণা এবং এটা একটা অধ্যায় বলা যায়। আমরা যখন পরের বার বলবো বাংলা ভাষার গৌরবের কথা, বাংলা সাহিত্যের বিকাশের কথা, তখন যেন এই ছোট পাহাড়ি রাজ্যকে কেউ ভুলে না যায়। এর জন্য আজকের এই ভিডিওটা করা। ত্রিপুরার রাজদরবার শুধু নিজের রাজ্যের ভাষা বাঁচায়নি, বাংলা ভাষা ও সাহিত্যকে দিয়েছে একটি শক্ত ভিত, সম্মানজনক ভিত্তি। যদি আপনারা মনে করেন ত্রিপুরার এই ইতিহাস আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত, বাংলা ভাষার যেখান থেকে জন্ম সেখানে পৌঁছানো উচিত, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে লিখুন ত্রিপুরার ইতিহাসে আর কোন অধ্যায় আপনার বিস্তারিত শুনতে ভালো লাগবে বা আপনি জানতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের সামনে এইভাবে উত্তর পূর্ব ভারতের ভুলে যাওয়া ইতিহাস এক এক করে তুলে ধরব, আর বিশেষ করে ত্রিপুরার ইতিহাস অবশ্যই তুলে ধরব। আর ত্রিপুরার বাঙালি, ত্রিপুরার উপজাতি ভাই ভাই, আর ত্রিপুরার উপজাতি এবং বাঙালিদের মধ্যে যে মেলবন্ধন, সেই মেলবন্ধন ত্রিপুরাকে সরকারি ভাষায় যদি বলি সেটা হচ্ছে বিকশিত ত্রিপুরা। অবশ্যই সেই দিন আসবে যেদিন আমরা এগিয়ে যাব। তাই অনৈক্য নয়, ঐক্য। বাংলা নয়, ককবরক নয়, ইংরেজি নয়, আমাদের ভাষা, প্রত্যেকটা ভাষাকে যত্ন করতে হবে, সেটা ককবরক হোক আর বাংলা হোক। অবশ্যই কর্ম উদ্যোগী হতে গেলে এবং সর্বভারতীয় ক্ষেত্রে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের হিন্দি কিংবা ইংরেজি ভাষা অবশ্যই আমাদের জানতে হবে, আর তার সঙ্গে ঐতিহ্যবাহী যে ভাষাগুলি আছে সেগুলিকে যত্ন করতে হবে। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে ত্রিপুরার আরও একটা ইম্পর্ট্যান্ট ভিডিও, কোনো একটা ভুলে যাওয়া ইতিহাসের তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।